24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। আমরা অনেকদিন প্ল্যান্ট সম্পর্কে পড়েছি। আজকে আমরা অ্যানিমাল শুরুতেই পড়ব যে অ্যানিমেলের যে বডি স্ট্রাকচার, তার অর্গানাইজেশনটা কীভাবে হয়েছে, তার স্ট্রাকচারটা তৈরি হয়েছে কোন করতে কারা কারা হেল্প করেছে। তো সেই একটা পার্ট নিয়ে আমরা চলে এসেছি, এপিথেলিয়াল টিস্যু। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের পড়াশোনা অন এপিথেলিয়াল টিস্যু। প্রথমেই আমাদের পরিচয় দিয়ে দিচ্ছি। স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো লেটস স্টার্ট টুডেজ টপিক, এপিথেলিয়াল টিস্যু। দেখো, প্রথমে শুরুতেই আমরা যেটা বলবো যে টিস্যু কি, যে পয়েন্টগুলো রয়েছে খুব ভালো করে আমি প্রত্যেকটা পয়েন্ট বলছি, ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো। ফার্স্ট, অ্যানিমেলের স্ট্রাকচারাল অর্গানাইজেশন বলতে যেটা চলে আসে, আমরা অ্যানিমেলরা কি দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা জীব যেটা দিয়ে তৈরি হয় তার গঠনগত একক আমরা বলি কোষ, যেই কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না। এবার টিস্যু কি, টিস্যুকে আমরা বাংলায় বলি কলা। সো হোয়াট ইজ টিস্যু? প্রথম পয়েন্টে দেখো, টিস্যু ইজ আ গ্রুপ অফ সিমিলার সেলস along with intercellular substances that perform a specific function. যখন একই স্থানে অবস্থিত অনেকগুলো একই রকমের কোষ একই কাজ করছে, তখন সমস্ত কোষগুলোকে নিয়ে বলা হচ্ছে টিস্যু, বা যেটাকে বলা হয় কলা। তো এই টিস্যু কীরকম, মানে অনেকগুলো কোষ রয়েছে এবং তার মাঝখানে কিছু সাবস্ট্যান্স এই কোষগুলোকে আটকে রেখেছে, ইন্টারসেলুলার সাবস্ট্যান্স। এই নিয়ে তৈরি প্রথম ইউজ করেন বিচাট বলে একজন বিজ্ঞানী ছিলেন। 1972-তে টিস্যু এই ওয়ার্ডটা উনি প্রথম উপস্থাপন করেন। নেক্সট, all complex animals consist of only 4 basic type of tissue. আমরা আজকে যে টিস্যুগুলো পড়বো এপিথেলিয়াল টিস্যু তাদের মধ্যে অন্যতম। তো আমরা যেটা পড়ছি যে all complex animal consist of only 4 basic type of tissue দেখা যায়, 4 ধরনের টিস্যু দেখা যায়। These tissues are organized in specific proportion and patterns to form an organ like stomach, lung, heart and kidney. এই সমস্ত যে অর্গানিজম মানে অর্গানাইজেশন তৈরি করার জন্য তো কিছু কোষের দরকার হয়। এই যে তৈরি করবে, লাংস তৈরি করবে, সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য কোষের দরকার হয়। এবং কোষের কাজে লাগে স্টমাক তৈরি করা, লাং তৈরি করা, হার্ট তৈরি করা, কিডনি তৈরি করা। সমস্ত কিছু যে তৈরি হচ্ছে, কারা সেটাকে তৈরি করছে, কে সেটাকে তৈরি করছে, সেটা হচ্ছে টিস্যু। When 2 or more organs perform a common function by their physical and or chemical interaction, they together form organ system. তাহলে এই যে টিস্যু, এই টিস্যুগুলো যখন একই কাজ করছে, একই জায়গায় অবস্থান করছে, তখন সেই টিস্যুগুলোকে বলা হয়, নিয়ে তৈরি হয় অর্গান সিস্টেম। যেমন আমাদের বডিতে কত রকমের সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম যেটা খাবার খাওয়ার পর সেটাকে হজম করতে কাজে লাগাচ্ছে, রেসপিরেটরি সিস্টেম শ্বাসকার্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সো দিস ইজ organ system. And last, the tissue are different and are broadly classified into 4 types. তাহলে কি এই 4টে টাইপস? epithelial tissue, connective tissue, muscular tissue and neural tissue. চলো এটা একটা চার্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দেখো চার্টটা লক্ষ্য করো। তাহলে অ্যানিম্যাল টিস্যু কত রকমের হচ্ছে এবং কোন টিস্যু কি তৈরি করতে কাজে লাগে। তাহলে অ্যানিম্যাল টিস্যু হচ্ছে 4 রকমের। কি কি বললাম? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। দেখো প্রথমেই বলি এপিথেলিয়াল, এপি কথার মানে হচ্ছে উপরে। তাহলে যে টিস্যু একদম উপরের স্তরে রয়েছে, উপরে আমাদের একদম বডিকে ঘিরে রেখেছে কে? স্কিন। তাহলে স্কিন বা ত্বক যেই টিস্যু দিয়ে তৈরি হয়েছে তাকে বলছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু আবার 2 রকমের ভাগ। একটা বললাম যে কভারিং, আমাদের বডিকে কভার করে রেখেছে স্কিন, তাহলে এপিথেলিয়াল কভারিং টিস্যু, সেটা আবার 2 রকমের হয়, সিম্পল আর কম্পাউন্ড। আর একটা হচ্ছে গ্ল্যান্ডিউলার, এই যে আমাদের ঘাম বেরোচ্ছে বা বিভিন্ন যে সিক্রেশন হচ্ছে সেগুলো গ্ল্যান্ড থেকে হয়, কোনো একটা থলি থেকে হয়। তো দিস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো যে টিস্যু দিয়ে তৈরি হয়েছে তাকে বলছে গ্ল্যান্ডিউলার টিস্যু।
আর একটা আছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কানেকশন, যোগসূত্র, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগসূত্র গঠন করছে। সেটাকে নিশ্চয়ই আমরা জানি রক্ত, আমাদের রক্ত হচ্ছে এক ধরনের যোগ কলা, কানেকটিভ টিস্যু। মাসকুলার টিস্যু, তার মধ্যে স্ট্রায়াটেড মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল পড়বো আমরা আস্তে আস্তে। এই যে মাংস পেশিগুলো রয়েছে সেটা যে টিস্যু দিয়ে মাসকুলার টিস্যু। আর নার্ভাস টিস্যু, তার মধ্যে পড়ছে নার্ভাস সিস্টেম এবং সাপোর্টিং সেল যেমন গ্লিয়াল সেল। তো আমরা অনেকগুলো টিস্যু দেখলাম, আমরা পড়লাম। এবার আমরা পার্টিকুলার একটা টিস্যু নিয়ে আজকে আলোচনা করব, দ্যাট ইজ এপিথেলিয়াল টিস্যু। চলো দেখি কি এপিথেলিয়াল টিস্যু। সো আমরা শুরু করার আগে এই চার্টে তোমাদের জাস্ট কত রকমের টিস্যু হয়, অরিজিনটা কি এবং কি কাজ করছে সেটা একটু ছোট করে বলে দিই। এপিথেলিয়াল টিস্যু বডির একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হয়েছে। ফাংশন কি? প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, রিপ্রোডাকশন। প্রত্যেকটা আমি বলেছি এপিথেলিয়াল টিস্যুর কাজ। কানেকটিভ টিস্যু তৈরি হয়েছে মেসোডার্ম থেকে। অ্যাটাচমেন্ট, সাপোর্ট, স্টোরেজ, প্রোটেকশন অ্যান্ড ট্রান্সপোর্টে কাজে লাগছে। মাসকিউলার টিস্যু, মাসল, মেসোডার্ম থেকে তৈরি হয়েছে, মুভমেন্ট অফ বডি পার্ট অ্যান্ড লোকোমোশন। নার্ভাস টিস্যু, একটোডার্ম, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বাই নার্ভ ইম্পালস। তাহলে বুঝতে পারছো একটা টোটাল বডিকে চালনা করতে গেলে কত রকমের ফাংশন রয়েছে, সেই ফাংশন করার জন্য কত রকমের টিস্যু এখানে ব্যবহার করা হচ্ছে। আর আমাদের আমরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লো কথার মানে হচ্ছে ত্রিস্তরীয়, মানে আমাদের বডিতে যখন এমব্রায়োনিক কন্ডিশনে থাকি তখন আমাদের বডিতে 3টে লেয়ার থাকে, একটোডার্ম, মেসো এবং এন্ডো। নাম শুনেই বুঝতে পারবে একটো মানে কি। একটো মানে একদম এক্সিট, একদম বাইরের পোর্শনে যেটা থাকে। একটোডার্ম, ডার্ম মানে ত্বক, মেসোডার্ম মানে মাঝামাঝি, আর এন্ডো মানে ভিতরে। এটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখো ছবিও রয়েছে। কানেকটিভ টিস্যু কেমন দেখতে, এপিথেলিয়াল টিস্যু কেমন দেখতে, মাসল টিস্যু কেমন দেখতে এবং নার্ভাস টিস্যু কেমন দেখতে। আশা করি বোঝা গেছে। চলো এবার আমরা একটু এপিথেলিয়াল টিস্যু কি এই ব্যাপারটা নিয়ে তোমাদের সামনে একটু তুলে ধরি। প্রথমত যেটা বলছি শোনো ভালো করে। এখানে একটা ছবি দিয়েছি, সেই ছবিতে এপিথেলিয়াল একটা টিস্যু কিভাবে যুক্ত থাকে, কি বৃত্তান্ত সেটা দেওয়া আছে। সেটা সহ আমি কিছু কথা তোমাদের সামনে তুলে ধরি, সেগুলো আগে শোনো। আগে আমরা পড়ি যে এপিথেলিয়াল টিস্যু ব্যাপারটা কি। প্রথম আমরা বলবো যে এই এপিথেলিয়াম, এই কথাটা ইন্ট্রোডিউস করেছেন রুইস্ক, RUYSCH বিজ্ঞানীর নাম। তিনি এপিথেলিয়াম কথাটা প্রথম আবিষ্কার করেন বা তুলে ধরেন। The cells in epithelial tissue are very closely packed together and joined with a little space between them. ছবিটা যদি ভালো করে দেখো কতগুলো রকমের আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা সেল, এই একটা সেল, মাঝখানে একটা সেল, এই 3টে সেল ওখানে দেখানো হয়েছে। এরকম প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা টিস্যু ভীষণ ক্লোজলি আটকে রয়েছে। All common structures present in epithelial membrane are intercellular junction, basement membrane and structure on the free surface or cell like microvilli, cilia and flagellum. প্রত্যেকটা এখানে তোমাদের বলে দেওয়া আছে। দেখো এই 3টে সেল বা আমরা টিস্যু যাই বলি না কেন, তলায় যার সাথে লেগে আছে তাকে বলছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে একটা অ্যাটাচমেন্টের জায়গা দরকার, সেই অ্যাটাচমেন্টের জায়গাটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এবং এই মাঝখানে দেখো উপর দিকে রয়েছে মাইক্রোভিলি। মাইক্রোভিলি মানে সিলিয়া লাইক স্ট্রাকচার। এবং এই যে ভিতরগুলো দেখছো দুটো সেলের মাঝখানে, সেটা হচ্ছে জাংশন পয়েন্ট, দুটো সেলকে আটকে রেখেছে। তাহলে দেখি আমরা কিরকম এই এক একটা অর্গান, তোমাদের সেটাই বড় করে দেখানো হয়েছে। দেখো প্রথমত দেখো এই ইন্টারলকিং জাংশন এবং ইন্টারসেলুলার জাংশনটা কি? ইমপারমেবল জাংশন থ্রু দ্য ইন্টারসেলুলার স্পেস। তাহলে একটা জাংশন দেখলাম ইন্টারটাইট জাংশন। টাইট মানে পুরো একদম দুটো সেলের মাঝখানে এরকম আটকে রেখেছে। দেখো এই যে এই লেয়ারটা এবং সেল এদের মাঝখানে আটকে রেখেছে এই লেয়ারগুলো, এটাকে বলছে টাইট জাংশন। ঠিক আছে। এবং দুটো সেলের মাঝখানে যেটা আসছে তাকে বলছে ডেসমোজোম। দেখো ডেসমোজোম কি আমি বলেও দেবো পুরো ব্যাপারটা ইংলিশে ঠিক করে, তো জাস্ট দেখে রাখো। অ্যাঙ্কারিং জাংশন বাইন্ড অ্যাডজেসেন্ট সেল টুগেদার লাইক এ মলিকিউলার and help from an internal tension reducing network. দুটো সেল তার মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ ডেসমোজোম, ইন্টারসেলুলার স্পেস, প্লেক রিজিয়ন এবং গ্যাপ জাংশন দেখছো কমিউনিকেটিং জাংশন allow ion and small molecule to pass for intracellular communication.
আরেক ধরনের জাংশন আমরা কোথায় দেখতে পাচ্ছি, এইরকম জায়গাতে, এইরকম জায়গায় দেখতে পাচ্ছি গ্যাপ জাংশন। এইগুলো এক একটা হচ্ছে, তাহলে এইটা গ্যাপ জাংশন, এইগুলো হচ্ছে ডেসমোজোম, অ্যান্ড এইগুলো হচ্ছে টাইট জাংশন। এবার পুরো ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরছি। ছবিটা দেখতে দেখতে আমার কথাগুলোকে মেলাম। Specialized junction provide both structure and functional links between the individuals. তো এই যে সেলগুলো জুড়ে রয়েছে তার জন্য তো কিছু আঠা দরকার, এই আঠা হচ্ছে অ্যাকচুয়াল জাংশন। প্রথম টাইট জাংশন, কি কাজ তার? হেল্প টু স্টপ সাবস্টেন্স ফ্রম লিকিং। সেলগুলো যাতে কোনো মলিকিউল লিক করে বেরিয়ে না যায় তার জন্য টাইটলি আটকে রাখে হচ্ছে টাইট জাংশন। এরপর আছে অ্যাডহেরিং জাংশন, অনেক রকমের জাংশন হয়। অ্যাডহারেন্স মানে কি? আটকে রাখা। পারফর্মিং সিমেন্টিং টু কিপ নেইবারিং সেল টুগেদার। নেইবারিং মানে পাশাপাশি সেলগুলোকে আটকে রাখার জন্য যেই জাংশন পয়েন্টটা ইউজ করা হয় তাকে বলছে অ্যাডহেরিং জাংশন। গ্যাপ জাংশন ফেসিলিটেট দ্য সেল টু কমিউনিকেট উইথ ইচ আদার বাই কানেক্টিং দ্য সাইটোপ্লাজম or adjoining cells for rapid transfer of ions, small molecules, sometimes big molecules. সবাইকে তো কোষ অ্যালাউ করে না, যাকে যাকে দরকার সেরকম বিগ মলিকিউল, স্মল মলিকিউল সেগুলোকে অ্যালাউ করা সমস্ত করছে অ্যাডহারিং জাংশন, সরি গ্যাপ জাংশন। ওকে, অ্যান্ড দ্য বটম লেয়ার অফ সেল, আমি যেগুলো বললাম বেসমেন্ট মেমব্রেন, ছবিতে দেখতে পাচ্ছ বেসমেন্ট মেমব্রেন। তাহলে একদম বটম লেয়ার, এই বেসমেন্ট মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় network of fiber which includes collagen and proteoglycan. collagen হচ্ছে এক ধরনের প্রোটিন, ম্যাট্রিক্স প্রোটিন। proteoglycan, প্রোটিও মানে প্রোটিন এবং গ্লাইক্যান মানে কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। ওকে, অ্যান্ড sieves as a selective filter. ছাকনি, সিভ মানে ছাকনির মতো কাজ করছে। ওকে, মলিকিউল কোন মলিকিউলগুলো পাস করবে কোনগুলো পাস করবে না, পুরো ছাকনির মতো কাজ করতে সাহায্য করে বেসমেন্ট মেমব্রেন। তাহলে আমরা এপিথেলিয়াল টিস্যু কি রকম দেখতে, কি লেয়ার নিয়ে তৈরি বললাম। এবার এপিথেলিয়াল টিস্যু দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম টিস্যু, একটা হচ্ছে কম্পাউন্ড। তো সিম্পল যেটা সিঙ্গেল লেয়ার অফ সেল দিয়ে তৈরি হয়েছে, একটাই লেয়ার অফ সেল, কিন্তু কম্পাউন্ড যেটা অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি হয়েছে। সেকেন্ড, all the cells rest on the basement membrane. basement membrane তার ঠিক উপরে রয়েছে এক লেয়ারের সেলগুলো, কিন্তু কম্পাউন্ড যদি দেখি the cells of deepest layer rest on the basement membrane. মানে অনেকগুলো স্তর, তো ধরো 4টে স্তর, তার মধ্যে প্রথম স্তরটা একদম ডিপের গভীরে যে স্তরটা আছে ওটাই একমাত্র বেসমেন্ট মেমব্রেনের সাথে লেগে থাকবে, বাদ বাকিগুলো উপর দিকে থাকবে। ইট সিম্পল এপিথেলিয়াম আরেকটা আছে, ইট কভার্স দ্য ময়েস্ট সারফেস where there is little wear and tear. খুব হালকা ময়েস্ট রিজিয়নে থাকে, আর এটা সারফেস where constant wear and tear take place. And last, it function as lining of body cavity, ducts and tubules. মানে ধরো বডিকে ক্যাভিটিকে আটকে রাখা, টিউবকে ধরো টিউবুলস মানে শিরা, ধমনী, বিভিন্ন ধরো সিক্রেশন, এই সমস্ত টিউবুলসগুলোকে, ডাক্টগুলোকে, নালীগুলোকে আটকে রাখা। আর কম্পাউন্ড প্রোটেকশন এগেনস্ট মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল বিভিন্ন স্ট্রেসের থেকে বডিকে রক্ষা করে, যা প্রোটেক্টর হিসেবে কাজ করে কম্পাউন্ড এপিথেলিয়াম। এবার আমরা কত ধরনের সিম্পল এপিথেলিয়াম দেখা যায় সেগুলো নিয়ে আমরা পড়ব। দেখো, প্রথম পয়েন্টে চলে আসছি। ফার্স্ট, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম যদি দেখো সেটা কি? The squamous epithelium consists of single thin layer of flattened cells with irregular boundaries. They occur in the wall of blood vessel and air sac of the lung. It looks like tiles of floor, hence called pavement epithelium. এদেরকে পেভমেন্ট এপিথেলিয়াম বলে। একদম একটা লেয়ার অফ বেসমেন্ট মেমব্রেন, ঠিক তার উপরে এক লেয়ার অফ সেল রয়েছে, দেখে মনে হয় টাইলসের মতো। আর এইরকম এপিথেলিয়াম লেয়ার কোথায় দেখা যায়? স্কোয়ামাস। মনে রাখবে কোথায় কোথায় দেখা যায়? এয়ার স্যাক, এই যে অ্যালভিওলাইগুলোতে, লাংসে এবং ব্লাড ভেসেলে দেখা যায় এইরকম স্কোয়ামাস এপিথেলিয়াল লেয়ার। এইবার আমরা আসি কিউবয়েডাল এপিথেলিয়াম লেয়ার। কিউবয়েডালটা কি? cubic shape. The cuboidal epithelial consists of single layer of cube-like cell. কিউবের মতো, স্কোয়ারের মতো দেখতে এক একটা সেলকে। They are commonly found in duct of gland and tubular part of nephron in the kidney, and its main function are secretion and absorption. তাহলে কিউবয়েডাল এপিথেলিয়াম আমরা কোথায় দেখতে পাচ্ছি?
আমরা দেখতে পাচ্ছি নেফ্রনে অর্থাৎ কিডনিতে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন গ্ল্যান্ডে। আর আমরা স্কোয়ামাস কোথায় দেখেছিলাম? লাংসে দেখেছিলাম, তাকে দেখেছিলাম। মনে রাখবে কোথায় কোন ধরনের এপিথেলিয়াম দেখা যায়। ওকে, চলো এরপর আমরা যে এপিথেলিয়াম দেখছি সেটা হচ্ছে কোলামনার এপিথেলিয়াম। ওকে, columnar epithelium, the columnar epithelium consists of single layer of tall and slender cell। দেখো সেলগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে কিরকম লম্বা লম্বা সেল, টল এবং স্লেন্ডার সেল, লোকেটেড নিউক্লি, ফ্রি সারফেস মে হ্যাভ মাইক্রোভিলি, এদের ফ্রি সারফেসে প্রচুর মাইক্রোভিলি রয়েছে এবং গবলেট সেল রয়েছে দেখতে পাচ্ছ। Some of columnar or cuboidal cell get specialized for secretion and called glandular epithelium। এটা secretion, absorption, protection এ কাজে লাগে। নেক্সট আমরা যেটা পড়ছি তার নাম হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। এরা হচ্ছে কখনো বড় কখনো ছোট এরকম, এপিক্যাল সারফেস অবধি একদম উপর অবধি পৌঁছায়, নিউক্লিয়াস বিভিন্ন পজিশনে দেখতে পাওয়া যায়, অ্যাবজর্পশন, সিক্রেশন, ট্রান্সপোরেশন বিভিন্ন কাজে লাগে। তাহলে পড়ে ফেললাম আমরা সিম্পল এপিথেলিয়ামের টাইপসগুলো। ওকে, এবার চলো আমরা কম্পাউন্ড এপিথেলিয়ামের টাইপসগুলো পড়ি। প্রথম পয়েন্ট, কম্পাউন্ড এপিথেলিয়াম অ্যাকচুয়াল কি? আমি আগেই বললাম একটা লেয়ার না, অনেকগুলো লেয়ার দিয়ে যখন তৈরি হয়। আর স্ট্রাটিফাইড মানে কি? ইট হ্যাজ লিমিটেড রোল ইন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন, দে প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেসেস। এই জন্য এদেরকে বলা হয় স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। মানে শুধু যে সিক্রেশন করছে বা অ্যাবজর্পশন করছে সেটা না, তার সাথে সাথে প্রোটেকশনের কাজেও লাগছে। তো সেটাই আমরা পড়বো এখানে। প্রথম আসছি যেটা স্ট্রাটিফাইড স্কোয়ামাস। স্কোয়ামাস লেয়ারগুলোর মতোই রয়েছে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে, তাই স্ট্রাটিফাইড স্কোয়ামাস epithelium is characterized by multiple layer of cell with typical flattened squamous cells at the free outer surface of the sheet. এটা protect against abrasion, কেরাটিন যুক্ত হয়ে থাকে অনেক সময়। এটা আবার অনেক রকমের হয়ে থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে এই স্কোয়ামাস যেটা এপিথেলিয়াম কেরাটিনাইজড হতে পারে, কেরাটিন যুক্ত হতে পারে, কখনো কেরাটিন ছাড়া হতে পারে, তো বিভিন্ন রকমের হতে পারে। চলো নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর থাকে কোথায়? ইসোফ্যাগাস, মাউথ অ্যান্ড ভ্যাজাইনা লাইনের রিজিয়নে থাকে। এরপর দেখতে পাচ্ছি স্ট্রাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়ামও একই জিনিস, কিন্তু কিউব শেপের যেগুলো পড়লাম এপিথেলিয়াম সেরকমই, কিন্তু অনেকগুলো লেয়ারে থাকে। অর্থাৎ এটা কি বলছে দেখো, সোয়েট গ্ল্যান্ডে রয়েছে, স্যালিভারি গ্ল্যান্ডে রয়েছে, ম্যামারি গ্ল্যান্ডে রয়েছে, প্রোটেক্টিভ টিস্যু হিসেবে কাজ করে। কিউবয়েড শেপে একটার না অনেকগুলো লেয়ার। তারপরে স্ট্রাটিফাইড কোলামনার এপিথেলিয়ামস, মেলের ইউরেথ্রা এবং ডাক্ট অফ সাম গ্ল্যান্ডে থাকছে, সিক্রেট এবং প্রোটেকশনে কাজে লাগছে। স্ট্রাটিফাইড কোলামনার লম্বা লম্বা টাইপের সেলগুলো, ঠিক আছে। এবার যে ট্রানজিশনাল এপিথেলিয়াম লেয়ার, এই ট্রানজিশনাল এপিথেলিয়াম লেয়ার লাইন্স দ্য ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, ইউরেটাস, এখানে বিভিন্ন শেপের সেল একদম ভরিয়ে রেখেছে জায়গাটা। অ্যালাউজ দ্য ইউরিনারি অর্গান টু এক্সপ্যান্ড অ্যান্ড স্ট্রেচ, ইউরিনারি অর্গানটাকে একটু স্ট্রেচেবল করতে সাহায্য করে। তাহলে এইগুলো পড়লাম। তাহলে কম্পাউন্ড এপিথেলিয়াম একই সিম্পলের মতোই স্ট্রাকচার, কিন্তু একটা লেয়ারের জায়গায় অনেকগুলো লেয়ার থাকবে। তোমাকে মনে রাখতে হবে কোন জায়গায় কোন সেল লেয়ারগুলো দেখতে পাওয়া যায়। ওকে, চলো এরপর নেক্সট স্লাইডে যাচ্ছে যে কিছু এক্সট্রা শর্ট, কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। আরও কিছু মানে দেখতে পাওয়া যায় এপিথেলিয়াম সেল লেয়ার, টিস্যু লেয়ার। সেটা হচ্ছে স্ট্রাটিফাইড ট্রানজিশনাল এপিথেলিয়াম, যেটা ইউরোথেলিয়াম বলা হয়। এটা কিরকম? এটা এপিথেলিয়াম একটা লেয়ার যেটা কিউব যুক্ত হতে পারে, কোলামনার শেপেরও হতে পারে। এরা খুব থিন এবং স্ট্রেচেবল হয়, ঠিক আছে। ইট ল্যাক্স জার্মিনেটিভ লেয়ার, basement membrane. Stratified transitional epithelium is typically found in body areas such as the wall of urinary bladder, ureter and renal pelvis. It is located all the hollow viscera subjected to stress and protect organ wall from tearing. মানে ছিঁড়ে যেতে না যায় এরকম, মানে এই হিসেবে এদেরকে ইলাস্টিক হিসেবে কাজ করে। কোলামনার, কিউবয়েডাল বিভিন্ন লেয়ার অফ এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে। আর এদের ক্ষেত্রে কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না। তারপরে ধরো কোনো রকম জার্মিনেটিভ লেয়ারে এক্টোডার্ম, এন্ডোডার্ম কোনো কিছু বোঝা যায় না, শুধু ইউরিনারি ব্লাডারে এরকমভাবে আটকে রেখে থাকে। কভারিং যেহেতু লেয়ার, এর জন্য এপিথেলিয়াম বলছে। এবার আছে নিউরো সেন্সারি এপিথেলিয়াম। নিউরো সেন্সারি মানে সেন্সারি অর্গান আমাদের কি কি আছে? অলফ্যাক্টরি মানে কি আমাদের গন্ধ শুকতে যেগুলো সাহায্য করে, তাই অলফ্যাক্টরি মিউকোসা কল্ড স্কেন্ড্রেরিয়ান মেমব্রেন,
বা স্নেইডেরিয়ান মেমব্রেন লাইনিং ইন্টারনাল নিয়ার্স রেটিনা অফ আইস, এপিথেলিয়াম কভারি অফ টাং, মানে সেন্সারি যে অর্গান ইন্দ্রিয়গুলো আমাদের আছে, পঞ্চ ইন্দ্রিয়, সেই জায়গায় এই সেলগুলো থাকে। এখানে অনেক সময় সেন্সারি হেয়ার থাকে, ঠিক আছে, আমাদের নাকের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্টিমুলিগুলোরা কালেক্ট করে সাইনাপসের মাধ্যমে, পরে একটা নার্ভ থেকে অন্য নার্ভে নিয়ে যায়, এই সমস্ত কাজগুলো এরা করে। আর হচ্ছে পিগমেন্টেড এপিথেলিয়াম, কিছু কিছু এপিথেলিয়াল লেয়ার দেখা যায় বেসাল লেয়ার অফ রেটিনা, চোখে পিগমেন্ট যুক্ত হয়, এই জন্য কালারগুলো আমরা বুঝতে পারি, বা হেন্স দিস লেয়ার ইজ অফেন রেফার এজ পিগমেন্টেড এপিথেলিয়াম। তাহলে এখানে আইরিস, স্কিন, যেগুলো পিগমেন্ট যুক্ত লেয়ার হয় আমাদের বডি, সেইগুলোতে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা আজকে এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে বুঝলাম, এবং মোদ্দা কথা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু হচ্ছে আমাদের বডিকে কভার করে রাখে। তাহলে এইরকম আমরা আস্তে আস্তে বাকি টিস্যুগুলো সম্পর্কেও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এনসিইআরটি বেসড নিট বায়োলজির ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে এইভাবে তুলে ধরতে পারবো প্রত্যেকটা ইউনিট। সো স্টে সেফ, সাবধানে থেকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে মোটিভেট করে এইরকম ভিডিও আপলোড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো স্টে সেফ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন। আর এটাই থাকবে রিসেন্ট কিছু আপডেট, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করি, সেটাও চলতে থাকবে। সো থ্যাংক ইউ।